আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি থেকে সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু। আজকে আমি দুটি বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি। একটি বিষয় হলো বাংলাদেশিদের বাংলাদেশিরা ভারতীয়দের কেন ঘৃণা করে, ভারতকে কেন ঘৃণা করে, এই বিষয়ের উপরে আমি একটি আলাপ করব। সেটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল জামাতে ইসলাম, আর ভারত ছিল আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। পাকিস্তানের পক্ষে জামাতে ইসলাম ছিল এবং পাকিস্তানিরা আমাদের উপরে যখন অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা শুরু করে 25শে মার্চের রাত্রে, এবং পরবর্তীতে 9 মাস আমরা সশস্ত্র সংগ্রাম করি, মুক্তিযুদ্ধ করি, পরিচালনা করি বঙ্গবন্ধুর নেতৃত্বে। ওই সময় এই পাকিস্তানিদের পক্ষ নিয়েছে জামাতে ইসলাম। তারা রাজাকার আল বদর আল শামস প্রতিষ্ঠা করে, আর ভারত আমাদের সাহায্য সহযোগিতা করে মুক্তিযুদ্ধে, এবং তারা সরাসরি আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। একদিকে যেমন ভারত আমাদের সাথে, ভারতীয় সৈনিকরা আমাদের সাথে মুক্তিযোদ্ধাদের মিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল, অন্যদিকে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কূটনৈতিক তৎপরতা মানে সফর করে বাংলাদেশের পক্ষে আনার চেষ্টা করছিলেন। শুধু যে যুদ্ধ করেছে তা কিন্তু না, কূটনৈতিক সফর করে বিভিন্ন রাষ্ট্রকে আমাদের পক্ষে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই জিনিসগুলা দিয়ে যখন পাকিস্তান ব্যাপারগুলো দেখলো, অবশেষে পাকিস্তান ডিসেম্বরে এসে 3 তারিখে যুদ্ধ ঘোষণা করলো ভারতের বিরুদ্ধে, এবং তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো পাকিস্তান আর ভারত। এর আগে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করছিলাম পাকিস্তানিদের বিপক্ষে, আর ভারত আমাদের সহযোগিতা করছিল। শুধু যে যুদ্ধ করে সহযোগিতা করেছে তা কিন্তু না, আমাদের প্রায় 1.5 কোটি লোককে ভারতে আশ্রয় দিয়েছে এবং মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দিয়েছে, এবং আমাদের অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে বাংলাদেশে পাঠিয়েছে মুক্তিযুদ্ধ করার জন্য। পাশাপাশি তারাও আমাদের সাথে মুক্তিযুদ্ধ করেছে, তাদের সেনাবাহিনী, এবং 17,000 ভারতীয় সোলজার নিহত হয় কিন্তু সেই যুদ্ধে। তো এই কারণে, স্বাভাবিক কারণে পাকিস্তান এবং পাকিস্তানপন্থী যে দেশগুলো আছে মানে দলগুলো আছে, তারা সাধারণত ভারতের বিপক্ষ নিবেই। অন্যদিকে মাত্র 3.5 বছর পরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পাকিস্তানি যে অনুচররা আমাদের খন্দকার মোস্তাকের নেতৃত্বে। সেই খন্দকার মোস্তাকও কিন্তু আওয়ামী লীগেরই একজন মন্ত্রী ছিলেন। তো তার নেতৃত্বে মানে বাংলাদেশের নব্য মীর জাফর খন্দকার মোস্তাকের নেতৃত্বে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আবার পাকিস্তানপন্থী হয়ে যায় কিন্তু বাংলাদেশ। কারণ পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসেন এবং তিনি সে দালাল আইনটা, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার যে দালাল আইন ছিল, যেই আইনে সমস্ত রাজাকার গ্রেপ্তার ছিল, রাজাকার আল বদর আল শামসদের গ্রেপ্তার ছিল, বিচার হচ্ছিল, সেই দালাল আইনটা তুলে দিয়েছে এবং জেল থেকে রাজাকারদের রিলিজ দিয়ে দিয়েছে। সেই 21 বছর আর আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি বা সরকারে আসতে পারেনি। এই 21 বছর তারা ভুল ইতিহাস সৃষ্টি করে মানুষকে বিভিন্ন ভুল মানে শিখিয়ে মানুষকে বুঝিয়েছে, এবং সেই মানুষ আওয়ামী লীগের বিপক্ষে যেমন গিয়েছে ঠিক তেমনি ভারতের বিপক্ষেও গিয়েছে আর পাকিস্তানের পক্ষ টেনেছে। আর ইদানিং তো অনেক কিছু আমরা জেনেছি যে পাকিস্তান যে ধর্ষণ করেছে আমাদের প্রায় 4 লক্ষ মা বোনকে, তারা একটা স্কিম নিয়ে, একটা কর্মসূচি নিয়ে মানে ধর্ষণটা করেছে। তারা নাকি বীজ দিয়েছে যারা পাকিস্তানের জয়গান গাইবে, এবং সেটা আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে সেটা সত্যি। এই জন্য আমাদের মোটামুটি ভারতকে ঘৃণা করা হচ্ছে বেশিরভাগ লোক। কিন্তু এটা আপনারা মনে রাখবেন যে একটা শ্রেণী, কিন্তু এটা সবাই না। একটা শ্রেণী ভারতকে ঘৃণা করে, আর একটা শ্রেণী পাকিস্তানকে ঘৃণা করে। পাকিস্তানকে ঘৃণা করে, তাদের নেতৃত্বে আছে আওয়ামী লীগ, আর
বিপক্ষে সবাই ভারতকে ঘৃণা করে। এ হলো কাহিনীটা। এই কারণে কিন্তু ভারতকে সাধারণত ঘৃণা করে, আদার্স কোনো ঘটনা নাই। কারণ আমরা চিকিৎসা করতে ভারতে যাচ্ছি, আলু খাচ্ছি ভারতের, পেঁয়াজ খাচ্ছি ভারতের, ডাল খাচ্ছি ভারতের, চাল খাচ্ছি ভারতের, কিন্তু ঘৃণা করি। এই এখন আমি আরেকটি ছোট্ট একটি কথা বলি, যে দ্বিতীয় প্যারায় যাওয়ার আগে আমি ছোট্ট একটি কথা বলতেছি। জাতীয় ঐক্যের ব্যাপারে আমার একটু কথা বলি। সেটা হলো, ডক্টর ইউনূস সাহেব জাতীয় ঐক্যের ব্যাপারে ঐক্য আহ্বান করেছেন, বিভিন্ন দলকে আমন্ত্রণ করেছেন, এবং সেইখান থেকে যমুনার গেট থেকে এলডিপির যে নেতা আছেন অলি আহমদ বীর বিক্রম, তিনি কিন্তু ফেরত চলে গেছেন, কারণ তার লিস্টে নাম নেই। কেন নাম নেই? তিনি তো একটা দল, এলডিপির নেতা, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তিনি আছেন, এবং তিনি এই এই যে একটা অভ্যুত্থানের মতো হয়েছে, এটা কিন্তু পক্ষ ছিলেন, হ্যাঁ, মোটামুটি, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা আমার কাছে মনে হয় তিনি ঢুকার অনুমতি পাননি শুধুমাত্র মুক্তিযোদ্ধা হওয়ার কারণে। কারণ মোটামুটি স্বাধীনতা বিরোধীরাই একটা জোট করছে এখন, যা বোঝা যায়। আর স্বাধীনতার পক্ষে ওই ভদ্রলোক অলি আহমদ সাহেব, এর কারণে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। তা আমার কাছে মনে হয়, কার কাছে কি মনে হয় আমি জানি না। এখন আমি আলোচনায় আছি, দ্বিতীয় আলোচনায়। আমি ছোট্ট করে প্রথমেই বলবো যে আওয়ামী লীগ ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছে বিভিন্ন, মানে তারা পাচার করার জন্য, বিদেশে পাচার করার জন্য টাকা ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছে। এই বর্তমান সবাই অভিযোগ করছেন এই ঘটনাটা। ১৬ বছরে তারা ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছে এবং তারা পাচার করে দিয়েছে বর্তমানের কথা অনুযায়ী। তাহলে মাত্র ৩ মাসের মাথায় বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ২২,৫০০ কোটি টাকা ছাপিয়েছে। সেই টাকাটা কোথায়? ব্যাংকে তো টাকা নাই, অথচ বলা হয়েছে যে ব্যাংকের তারল্য সংকটের কারণে মোটামুটি কাভার দেওয়ার জন্য ২২,৫০০ কোটি টাকা ছাপানো হয়েছে। কিন্তু এখনো মানুষ ব্যাংকে গেলে টাকা পাচ্ছে না। ৫ লক্ষ টাকার একটা চেক দিলে ৫,০০০ টাকা দিচ্ছে। কেন? আর এই অভিযোগ কিন্তু আমি করি নাই, খোদ এলডিপির নেতা অলি আহমদ সাহেব করেছেন। আজকে ওনার যে ভিডিওটা আজকে করেছেন, উনি পরিষ্কার বলেছেন যে উনি ৫ লক্ষ টাকা চেক দিয়েছেন, তাকে ৫,০০০ টাকা সেধেছেন, মানে ব্যাংকে টাকা নাই। তাহলে এই ২২,৫০০ কোটি টাকা কোথায় গেল? তাহলে যদি শেখ হাসিনা পাচার করার জন্য ছাপিয়ে থাকে, তাহলে আপনারাও কি ছাপিয়েছেন পাচার করার জন্যে? যাক, আমি এখন আমার দ্বিতীয় কথায় চলে আসি। সেটা হলো যে শ্বেতপত্র প্রকাশ হয়েছে যে বছরে ১০০ কোটি ডলার, মানে পাচার হয়েছে, ১০০ মিলিয়ন, অর্থাৎ ১ লক্ষ কোটি টাকা, ১ লক্ষরও অধিক, ১ লক্ষ কোটি টাকার উপরে বছরে পাচার করেছে। এরকম একটা আপনার শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব শ্বেতপত্র প্রকাশ করেছেন। ১৬০০ মিলিয়ন ডলার পাচার করা হয়েছে, এবং সেটা যদি গড়ে করেছেন উনি, তাহলে বছরে ১ লক্ষ ১ লক্ষ কোটি টাকার উপরে পাচার করা হয়েছে। তাহলে আমি যদি প্রথম বর্ষটাকে ধরি, যে ২০০৯ থেকে ১০, সেই বছর বাজেট হয়েছিল ১,১৩,০০০ কোটি টাকা বাজেট ছিল। আর ডলারের দাম ধরেন ওই সময় ১১০ টাকা ছিল, সেই হিসাবে ১,১০,০০০ কোটি টাকা। তাহলে শেখ হাসিনা পাচার করে দিয়েছে বিদেশের মাটিতে ১,১০,০০০ কোটি টাকা। আর বাজেট কিন্তু ছিল ১,১৩,০০০ কোটি টাকা, অর্থাৎ মাত্র ৩,০০০ কোটি টাকা বাংলাদেশে কাজ হয়েছে। তাহলে ওনার যদি গড় করে, তাহলে ৩,০০০ কোটি টাকা কাজ করেছে শেখ হাসিনা, আর বাকি টাকাটা পাচার করে দিয়েছে। তো বছরে এইভাবেই উনি ১,০০,০০০ মানে ১০,০০০ কোটি টাকা, তারপরে পরের বছর ১,১০,০০০, এর পরের বছর ১,২০,০০০, এইভাবে উনি পাচার করেছে তাদের কথা অনুযায়ী। তা আমি ছোট্ট করে কিছু কথা বলতে চাই আপনাদের। আপনারা জানেন যে তিনটি বছর আমাদের দেশে করোনার ছোবল ছিল। যদিও বিশ্বের অনেক রাষ্ট্রে আপনার করোনার যে প্রতিষেধকটা আছে সেটা কিন্তু ক্রয় করে দিতে হয়েছে, কিন্তু আমার দেশে কিন্তু সবাইকে বিনা পয়সায় করোনার
প্রতিষেধকটা দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এটা ভালোভাবে জানেন। সবাইকে ক্রয় করে দেওয়া হয়েছে প্রতিষেধক। আর কিন্তু বিদেশ থেকে কিন্তু আমার এটা ক্রয় করতে হয়েছে, কিনে আনতে হয়েছে, কিনে এনে সবাইকে ফ্রি দেওয়া হয়েছে। তাহলে এখানে একটা টাকা কিন্তু গেছে এখানে। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস আছে, আপনি জানেন যে ভিজেএফ কার্ড। ভিজেএফ কার্ড মানে বিনা পয়সায় কিছু বাংলাদেশে যারা একেবারে দারিদ্র্য সীমার নিচে যে লোকগুলা বসবাস করে তাদেরকে ভিজেএফ কার্ড দেওয়া হয়েছে, মানে ফ্রি আপনার চাল, আটা, তেল, চিনি, নিত্য প্রয়োজনে দেওয়া জিনিস দেওয়া হতো একেবারে ফ্রি। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হতো না। তারপর যারা একটু রিক্সা টিক্সা চালাতো, রিক্সা ভ্যান চালাতো, ওদের জন্য 10 টাকা কেজি চাল দেওয়া হয়েছে ট্রাকে। তারপরে যারা আরেকটু উন্নত তাদের জন্য 20 টাকা কেজি দেওয়া হয়েছে চাল। জাস্ট এইভাবে সিস্টেম করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষকে সহযোগিতা করা হয়েছে। এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হ্যাঁ, তারপরে প্রতিবন্ধী ভাতা, এগুলো দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ভাতা বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে মান্থলি। এই ভাতাগুলা দিয়েছে। এই টাকাগুলা সেই টাকাগুলা শেখ হাসিনা কোথায় পেয়েছে? হ্যাঁ, এছাড়া আছে আপনার যে এই ভাতাগুলার পরেও কিছু আছে যে আপনার এই যে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসার অভাবে যারা সাহিত্যিক, শিল্পী, হ্যাঁ, রাজনীতিবিদ, যাদের লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে শেখ হাসিনার ফান্ড থেকে, এই টাকাগুলা কোত্থেকে? হ্যাঁ, এছাড়া আরও একটি ব্যাপার আছে যে মোটামুটি আমাদের এখানে মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরপরই। কারণ জ্বালানি তেলের যখন সরবরাহ এবং বন্ধ হয়ে যায় আর আমেরিকা স্যাংশন মেরে দেয় রাশিয়ার উপরে, এবং আমাদের বলা হয় যে অমুক জায়গা থেকে এটা আনবা না, তখন আমরা সব কিছু তেল দাম বেড়ে যায় জ্বালানির, তা আমাদের তো সেই বাড়তি দামে কিনতে হয়। বাড়তি দামে কিনতে হলে আমরা তো এখানে যখন ইউজ করি তখন তো প্রত্যেকটা দাম বেড়ে যায়। জ্বালানি এমন একটা জিনিস, জ্বালানি তেল, যে ওই জ্বালানি তেলের দাম বাড়লে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। কারণ ট্রাক ভাড়ার ব্যাপার আছে, বিভিন্ন বাতির ব্যাপার আছে, কারেন্টের ব্যাপার আছে, প্রত্যেক জায়গায় মূল্য বৃদ্ধি হয়ে যায়। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু আমাদের এখানে মূল্য বৃদ্ধিগুলো হয়েছে। কিন্তু এটা কেউই বুঝে নাই। না বুঝে তারা বলছে যে সরকার মূল্যবৃদ্ধি, কিন্তু তারপরেও একটা সিন্ডিকেট আমাদের দেশে তো আছে, আপনি জানেন। ব্যবসায়ীরা তো ইবলিশ শয়তানের মনে হয় অনুচর। আমাদের যারা ব্যবসায়ী, যারা এরা ঘৃণিত সিন্ডিকেট করে সবগুলা করেছে। এখনো কিন্তু এখন বর্তমান অন্তর্বর্তী সরকারও সিন্ডিকেট ভাঙতে পারছে না, অথচ অভিযান কিন্তু চলছে। তো আওয়ামী লীগ আমলেও অভিযান করেছে, কিন্তু যারা নৈতিকতা বিবর্জিত কিছু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট করে এই কাজগুলা করে যাচ্ছে নিয়মিত, তো তাদের কারণে মূল্য বৃদ্ধি হয়েছে। শেখ হাসিনা আরো কিছু কাজ আপনি দেখেন, তিনি দেশব্যাপী আপনার যে গৃহহীন যারা আছে, যাদের একেবারে ভূমি নাই, ভূমিহীন, তাদেরকে আপনার ভূমি দিয়েছে, মানে জমি 2% জমি দিয়ে ঘর করে দেওয়া হয়েছে, এবং গরু দিয়েছে, মানে তারা যেন কাজ করে খেতে পারে এমন কিছু করে দেওয়া হয়েছে। আরেকটা শ্রেণী আছে যাদের জমি আছে কিন্তু ঘর ছিল না, তাদেরকে ঘর করে দেওয়া হয়েছে। এইভাবে এই টাকাগুলো কোত্থেকে আসছে ভাই? এরপরে আরো একটি ঘটনা আসছে যে 577টি মসজিদ করা হয়েছে বাংলাদেশে। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক এটা করেনি, একমাত্র শেখ হাসিনা করেছে। 577টি মসজিদ নির্মাণ করেছে দেশব্যাপী। এই 577টি মসজিদ কোত্থেকে আসছে টাকা? তাহলে শেখ হাসিনা যদি বাজেট থেকে 1,15,000 কোটি টাকা পাচারই করে ফেলে, আর বাজেটই ছিল কত, তো মনে করেন বাজেট থাকতো আর কত, হয়তো 2,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, তো সেইখান থেকে এগুলাই করলো কিভাবে, আর রাষ্ট্র চালালো কিভাবে? আর সেনাবাহিনী তো ঠিক মতো স্যালারি পেয়েছেন, পুলিশ ঠিক মতো স্যালারি পেয়েছেন, সরকারি কর্মচারীরা ঠিক মতো স্যালারি পেয়েছেন, ব্যবসা বাণিজ্য সবই চলছে, তাহলে এই টাকাগুলা কোত্থেকে আসলো? আপনারা যে গড়ে এই জিনিসগুলা মানে বের করেছেন শ্বেতপত্র প্রকাশ করার আগে, দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব শ্বেতপত্র প্রকাশ করার আগে এগুলা আপনার বোঝা উচিত ছিল। এই জিনিসগুলা আপনারা প্রকাশ করেছেন, আপনাদের কথাই ধরি, আপনারা প্রকাশ করেছেন যে বছরে 1,00,000 কোটি টাকার উপরে পাচার হয়েছে, তাহলে ইনকাম কত ছিল সেটা আপনাদের প্রকাশ করা উচিত ছিল।
যে ইনকাম হয়েছে এত, এত টাকা থেকে এত টাকা পাচার হয়েছে, সেইটা বলা উচিত ছিল। আপনারা সেটা কিন্তু বলেননি। এই জিনিসগুলো আপনারা জনগণকে বুঝিয়ে দিবেন। আর জনগণের জন্য আমি বলছি, আমি সোজা কথা একটা বলছি, যে করোনার যে ছোবল, তিনটি বছর, এই করোনার ছোবলে চিকিৎসা ফ্রি, করোনার প্রতিষেধক ফ্রি, এই জিনিসগুলা কিভাবে হয়েছে? এইগুলা টাকা লাগে না, বিদেশ থেকে কিনে এনে আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে। ভিজিএফ কার্ডের মাধ্যমে আমাদের টাকা দেওয়া হচ্ছে। বিভিন্ন ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এইসব দিয়ে আমাদের এখানে কি টাকা লাগেনি? তারপরে আপনার এই যে ভিজিএফ কার্ডের মাধ্যমে যাদের খাদ্য দিত, এক শ্রেণী ছিল, একটা শ্রেণীতে একেবারে ফ্রি দিত, একটা শ্রেণীকে 10 টাকা কেজি দিত, একটা শ্রেণীকে 20 টাকা কেজি দিত। এগুলা কি টাকা যায়নি? গৃহহীনদের গৃহ দেওয়া হয়েছে, ভূমিহীনদের ভূমি দেওয়া হয়েছে, এগুলা কি টাকা যায়নি? 577 মসজিদ নির্মাণ করে, এগুলো টাকা যায়নি? তাহলে হিসাব করে দেখেন যে প্রকৃতপক্ষে এইগুলা যে একটা ফটকাবাজি, আমি সরাসরি বলবো, একটা প্রতারণা, জনগণ বুঝে গেছে। কারণ এখন জনগণ কিন্তু আগের মতো না। আরো একটি কথা শুনেন, আমরা ছোটবেলা আমরা বই কিনে স্কুলে যেতাম, বছরের শেষে নতুন বই কিনে দিত বাবা, পরের ক্লাসে আমরা কিনে নিতাম। কিন্তু শেখ হাসিনা স্কুলে বিনা পয়সায় বই দিয়েছেন, সেখানে কি টাকা যায়নি? তাহলে আপনারা কি করে বলেন যে বছরে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে, পাচার করেছে সে? আর কোন দেশে পাচার করেছে সেই রাষ্ট্রকে বের করেন খুঁজে, ব্যাংক অ্যাকাউন্ট বের করেন, কথা যে বলেন এগুলা বের করেন। বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।